কোথায় কোথায় Welcome to Put Morto by Shohan. আসসালামু আলাইকুম তামিম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। একটু পেরেশানিতে আছি, একটু আগে আপনারা যেটা বললাম পার্সোনালি। হ্যাঁ, তবে আজকে একটা মজার কাহিনী করছে জানেন। মজার কাহিনীটা হইলো আমি ঘুমাই গেছিলাম। হ্যাঁ, আপনার সাথে কথা বলে ঘুমাই গেছিলাম আরেকটা রুমে। হঠাৎ করে ঘুম ভাঙার পর মনে হলো কি একটু মুরগি, মানে গরু তো ফ্রিজে ভরা, কোরবানির গরু, একটু মুরগির কিছু খাই। তো ওই কি বলে যে ভাই দোকানে যে ঢাকাইয়া খানদানি কাবাব আছে আমাদের এখানে 60 ফিটে, তো মিরপুর 60 ফিট আমার বাসা, বারেক মোল্লার মোড়। তো এই 60 ফিটে তো আমি কাবাবওয়ালা থেকে খাই, তানভীর ভাইয়ের সাথে আমার খুব ভালো পরিচয়। তো ওইটা নতুন হয়েছে বুঝছেন, ওইটা নতুন হওয়ার পর তারপর আমি কি বলে যে আমি ই করছি, কি বলে যে ওখান থেকে নিয়ে আসছি। নিয়ে আসার পর এত ঝাল আমি খাইতে পারি, আর ওদের টকটা যে দিছিল খুব মজা। কিন্তু বাসায় তো আমার একটা বিড়াল আছে, রিম্বা নাম। হ্যাঁ, সে দেখি আমি প্যাকেট দেখি ম্যাও 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 ম্যাও। ভাই আমার এই বিড়ালটা সবজি খায়, পুরি খায়, ফুচকা খায়, সব খায়। এইটাই তো আমার রেকর্ড করার সিস্টেমটা কি জানেন? আপনি তো ফার্স্ট টাইম আসলেন। তো আবার এখানে একটা ঝামেলা আছে। এখানে একটা ঝামেলা কি, আমি যদি ফোনটায় বারবার টাচ না করি তাহলে ফোনটা মানে স্ক্রিনে টাচ না করলে ওটা বন্ধ হয়ে যায়, আবার নতুন করে শুরু করতে হয়, বুঝছেন? লাইফে প্যারা শেষ নাই, বিশাল প্যারা। তো আসলে জীবনের আরেকটা পার্টি প্যারা না, এটা পেরেশানি। এখন একটু ইসের কথা আসি। যেমন আমি একজন রুকিয়া করে হুজুরকে জিজ্ঞেস করছিলাম যে আমাদের জীবনে কত পেরেশানি, এত পেরেশানি আপনার জীবনে, আমার জীবনে, সবার জীবনে। আমি নাম ধরে বলতেছি, আবু তোহা আদনান বলেন, তারপর আজহারি সাহেব বলেন, মিজানুর রহমান আজহারি বলেন, শায়েখ আহমদুল্লাহ বলেন, পেরেশানিতে ভরা। কিন্তু নবীজির পেরেশানির কাছে আমাদের পেরেশানি তো কিছুই না। বলি কি, হ্যাঁ এটা আপনি ভালো বলছেন। আচ্ছা, কিছুই না, নাথিং। তাদের যে পেরেশানি ছিল এবং তার সাহাবীদের, তখন সে আমারে বলল যে ওনার শেষ যে সাহাবী, মনে করেন যে একদম আমরা নাম জানি না, আমিও জানি না, আপনিও জানেন না, সে যখন ঘোড়া ছুটে যাইতো আর বালুকণা ঝরতো, উইটুক পর্যন্ত পেরেশানি আল্লাহ তাআলা আমাদের দেন। এই এক নবীজি দোয়া করে গেছেন বলে তা আমাদের জন্য। বলেন। আমরা সামান্য অসুস্থতায় খাতে যাই, আমার এই নবীর নাম মনে নাই, আল্লাহ মাফ করুন, ঘটনাটা মনে আছে। একজন নবী ছিলেন, নবীর থেকে মাংস পড়তে মানে টুকরো টুকরো হয়ে পড়ে পড়তো, তাও উনি আল্লাহর উপর নিরাশ হয় নাই। উনি আল্লাহর কাছে তার রুকিয়া দেখেন, দেখো আল্লাহ একটা সৃষ্টি করে। তো আমরা একটুকুই মানে অনেক হারায় ফেলে, হতাশ হয়ে ফেলে। এটা আসলে হওয়া ঠিক না। আল্লাহ দুনিয়াতে পরীক্ষার জন্য অনেক লোককে আল্লাহ শুকরিয়া আদায় করা উচিত। সেটাই আমি একটু আগে আপনার সাথে যে পেরেশানির কথাটা শেয়ার করলাম না, ইনশাআল্লাহ কালকে হয়ে যাবে। হয়ে গেলে আমি আপনাকে বলবো আমাকে কে দিছে, বুঝছেন?
আপনাকে আর আর আমি আমি আমার যে কজন শ্রোতা আছে আমি ভাই এলন মাস্ক বলেন, তারপরে কি বলে যে আমরা মনে করি তাদের টাকার অভাব নাই, তারা এখনো কাজ করে যাচ্ছে, তারা এখনো কাজ করে যাচ্ছে। এলন মাস্কেরও টাকার অভাব। এই আমার এক ফ্রেন্ডের কথা বলি, হেলমিনা ওর নাম, ওর বিশাল বড় লোক, লন্ডন থেকে ইঞ্জিনিয়ারিং পড়ে আসছে। তো ওর রেস্টুরেন্ট বিক্রি করে দিচ্ছে, বেঙ্গলের বেঙ্গল সিমেন্টের রডের ও ডিলার, ও ওইখান থেকেও পার্টনারশিপ নিয়ে নিচ্ছে। এত খারাপ অবস্থা, যারা এক সময় টাকা চাইলেই 10,000 20,000 15,000 যা লাগে নিয়ে যায় দেশ। আমার কথা শুনলে, আমার কথা আমি শ্রোতাদের সামনে বলবো না, এটা একটু অন্যরকম হয়ে যায়। আমি যেইভাবে টাকা উড়াইছি একটা সময়, আসল বুঝ আসার পর থেকে, ওই কি বলে যে আল্লাহ ভীরু হওয়ার পর থেকে আমি কিন্তু কাউরে ভয় পাই না, কাউরে না। আল্লাহ ভীরু হওয়ার পর থেকে আল্লাহ একের পর এক পরীক্ষা নিয়েই যাচ্ছে, আবার সমাধানও করে দিচ্ছে। আমি সমাধানও পাইছি আমার নিজের সাথে ঘটা। তো এটা ছোট্ট করে বলি, আপনি আপনারা বলছি কিনা জানি না, আমার মেয়েটা যখন হয় আমার কাছে মাত্র 1100 টাকা ছিল। তাইলে আমি একটু শ্রোতাদেরও শুনাই, আমার যেই কজনই শ্রোতা আছে, আমাদের তো তেমন কেউ চিনে না, তামিম রহমান শিক্ষণীয় ব্যাপারই শ্রোতাদের জন্য, প্লাস যে কজনই আছে, আবার সাবস্ক্রাইব করে না তারাও আসে। তো এই জায়গায় আমাদের মেসেঞ্জার কনভারসেশনে আজকে, ফেসবুক মেসেঞ্জার কনভারসেশনে আছে আজকে তামিম রহমান এবং আমি সোহান। আমাদের কেউ তেমন কিছু চিনে না, অল্প মানুষ চিনে, তারপরেও চিনে, একটু ভাব নিলাম, হ্যাঁ চিনে। ম্যাঙ্গো পিপল, ঠিক আছে, আমজনতা। আর আমরা সব শোকেই একটা কথা, তামিম ভাই আমি একটা কথা বলতে চাই, আমি শোয়ের নাম ধরেই বলবো যে আমি দুইটা শোতে ছিলাম, ভৌতিকতা এবং আপনার স্টোরি টেলিং বাই শাওন STS-এ। তো আমি সবাই ভূত.com, তারপর রাসেল ভাইয়ের, আমি তো গেছি, স্টুডিওতে গেছিলাম, বার্গার খাওয়াইছিল, এবং হাফিজ ভাইয়ের সাথে দেখা হয়েছে। ওই ঘটনা আমি একজনের সাথে বলে দিছি বিদায়, ওই যে হিমেল খান ভাইয়ের সাথে বলে দিছি বিদায়, এখন বলতেছি না। তা আমি সব শো ভৌতিকতা আছে, ভৌতিক কথা আছে, ভৌতিক দুনিয়া আছে, ইন্ডিয়া আছে, ইন্ডিয়ান ফিকশন, হ্যাঁ। তো সবাইকে হ্যাঁ আফনান দা হরর ওয়ার্ল্ড আফনান ভাইয়ের, আর বাবু ভাইয়েরটা হলো অদ্ভুতরে। তো সবাইকে সম্মান দিয়ে আমি আর তামিম রহমান ভাই আজকে ভয়ের ঘটনা তো থাকবেই, আমার লাইফে ঘটে যাওয়া একটা শিক্ষণীয় ঘটনা আমি এখন বলতেছি। আমার মেয়েটা যখন হয়, তো আমার মেয়েটা হওয়ার ডেট ছিল হলো 20 থেকে 22 তারিখে ফেব্রুয়ারি 2024-এ, বুঝছেন, 2024-এ। তো সেই সময় হঠাৎ সন্ধ্যাবেলা আপনার ভাবি বলতেছি কি, বিছানার চাদর ভিজা একটু, আমি আমার মারে ফোন দিলাম, আমার পকেটে 1100 টাকা, আমার মানি ব্যাগে 1100 টাকা, আমি ওইভাবেই ঠিক করে রাখছি 15-16 হাজার টাকা আসবে, বাকিটা আমি ম্যানেজ করে নিব। তো আমি ওই অবস্থায় গেলাম, সব ওই দিন ছিল 8 তারিখ, তো ফেব্রুয়ারির 8 তারিখ 2024 সাল। আমি গেলাম, আমার কর্নেল একটা ফ্রেন্ড আছে, ওকে ফোন দিলাম, ও উত্তরা ছিল, আমি গাড়ি ঘোড়ায় আসতেছি, আমার ফ্যামিলি কেউ তো এখানে থাকে না, আমি যেটা সত্য একদম সেটাই বলতেছি, আর কোনো স্ক্রিপ্ট না, এটা কোনো আপনার কাছে কোনো স্ক্রিপ্ট নাই। একদিন আমরা লাইভ করেও ভিডিও লাইভ করেও দেখাবো,
যে আসলে আমাদের কাছে কোনো স্ক্রিপ্ট নেই। তো আমার ডাক্তার ফ্রেন্ড আছে এই 60 ফিটেই বাংলাদেশ ডেন্টাল ক্লিনিক, ওইখানে আমার ডাক্তার ফ্রেন্ড, ওনার ওয়াইফও ডেন্টিস্ট। তো ওদের ফোন দিলাম, বলি কি আমার 2টা পেশেন্ট আছে, দেখেই আমরা আসতেছি। আরেকজন আছে সেলিম ভাই এবং ভাবি, উনি আমার আগে যে বাসায় থাকতাম সেই বাসার সিকিউরিটি গার্ড ছিল, কিন্তু উনি অনেক ভালো এবং তারে আমি বড় ভাই ডাকছি। সে তার ওয়াইফ করলো কি, তার ওয়াইফ আমার বাবুর জন্য নতুন একটা জামা কিনছে, হ্যাঁ নতুন একটা জামা কিনছে এবং বিশাল, এইবার শুনেন, ব্যাগ ভর্তি টেনা এগুলো সব নিয়ে আসছে। আম্মা কিনছে, পাঠাতে পারে নাই, আমিও কিনে রাখছি, বাসার থেকে আনি নি, বাসা থেকে নিয়ে আসছি, ওই তেনাগুলাও আছে, আবার আম্মাও কিছুদিন পর পাঠাইছে। তাও শুনেন সেদিনের কথা, 1100 টাকা। এখন নার্স বলতেছে, ওনার নাম সুমনা, 5000 টাকা জমা দেওয়া লাগবে। এখন আমার কাছে 1100 টাকা, 5000 টাকা কই পাবো? পাট করে আমার ডাক্তার ফ্রেন্ড বলে কি যে আমি জমা দেওয়ার ব্যবস্থা করতেছি। দেখেন সরাসরি আল্লাহর সাহায্য, সিজার করতে হবে, ওকে ফাইন। সিজার করতে হলে রুম টুম দেখে সব সিজার করলো। সিজার করার পরের দিন আম্মু আমাকে 3000 টাকা বিকাশ করলো। ওই 1100 টাকার মধ্যে আমার 200 টাকা খরচ হয়ে গেছিল, 3000 করলো, এখন 3800 টাকা আছে। এখন শুক্রবার, সেদিন শুক্রবার, ও মাঝখানে ভুল হয়ে গেছে যেটা বলতে, 9:30টার সময় হয়েছে আমার মেয়ে, আর সেই দিন রাতটা ছিল শবে মেরাজের রাত। এবং নবীজি 9:30 ওই সময়, আমি যতদূর জানি যে ওই সময়টাই উনি এশার নামাজের পরে মিরাজ ভ্রমণ করে, তাই না? ঠিক এশার নামাজের পরেই 9:30টার সময় আমার মেয়েটা জন্মগ্রহণ করলো শবে মেরাজের রাত্রে। এরপরে দিন আম্মা আমার 3000 টাকা পাঠালো। আমার তো মাথায় টেনশন, তা আমার উকিল ভাইটা আসলো। উকিল ভাই আসলে বললো যে তুই কোনো টেনশন করিস না, দেখতেছি কি বিষয়টা কি করা যায়। তো প্রায় 27000 টাকার মতো বিল হইলো। যে হোক আমার উকিল ভাই ম্যানেজ করে দিছে, যেভাবেই হোক, ও ম্যানেজ করে দিছে। বলছে যে এটা আমার ভাগ্নি, ঠিক আছে, এটা আমার ভাগ্নির জন্য আমি দিলাম। এর মধ্যে বাসায় গেলাম শনিবারে বড় ফুফু আমাকে 10,000 টাকা পাঠাইলো। কত হইলো মানে আবার 2000 টাকা খরচ হয়েছে, টোটাল 12,000। হ্যাঁ, তো 10,000 টাকা পাঠাই দিছে। মানে আমি ইসের বিল টিল কমপ্লিট করে সব চলে আসছি, ঠিক আছে, কমপ্লিট করে চলে আসছি। তো কি বলে যে এরপর হইলো ওই আমি একজন যারে বলছিলাম যে 15-20 তারিখে বা আমারে 15,000 টাকা বা 20,000 টাকা দিয়েন, সে আমারে 15 তারিখ বলতেছে যে ভাই আপনার তো টাকা লাগবে, আপনার কি বাবু হয়েছে? আমি বাবু হয়ে গেছে। বলি কি আপনি আমারে ফোন দিবেন না, আপনার টাকা লাগবে? বলি কি ভাই মাথায় ছিল না। বলি কি আমি আপনারে এখনই 15,000 টাকা পাঠাই দিচ্ছি। তাহলে ফুফু 10, সে 15, 25 আর আমার ওইখান থেকে 2,000, 27,000 টাকা আমার হাতে। এটা উপরওয়ালার সাহায্য ছাড়া আর কিছুই না। বাসা ভাড়া টাড়া দিয়ে শুরু করে কারেন্ট বিল দিয়ে বাবুর জন্য আরো কিছু কিনে, খাবার টাবার এগুলো কিনে, প্রথম 3 মাসে ন্যাকটোজেন 1 খাইছে, এরপর বুকের দুধ খাওয়া শুরু করছে, এখনো খাচ্ছে। সে ভরপুর আল্লাহর রহমতে বুকের দুধ খাচ্ছে, এখনো পাচ্ছে। আল্লাহই জানে। আমার মেয়েটা আরেকটা শিক্ষণীয় বলি, সত্য প্রবাহ চলতেছে, হ্যাঁ সত্য প্রবাহ চলতেছে। রাত 2টার সময় ওরে গোসল না করাইলে ঘুমায় না। রাত 2টার সময় আপনার ভাবি গোসল করাই দিছে, সে ঘুম, কিচ্ছু হয় নাই। আমার ঠান্ডা লাগে, আপনার ভাবির ঠান্ডা লাগে, কিন্তু সে ঘুম, আরামসে ঘুম। সকালবেলা উঠে আবার খাওয়া দাওয়া, এই করো সেই করো, রাত্রেবেলাও খাওয়াইতে হবে, ই করতে হবে সেই করতে হবে। আমরা পুরা একেবারে মেয়েটা এখন পর্যন্ত, আমার মেয়েটাকে নিয়ে বড় ধরনের কোনো কিছু আল্লাহর রহমত, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া করেও শেষ করা যাবে না রে ভাই, যে আমি এখন পর্যন্ত মেয়েটারে নিয়ে হসপিটালে আমার যাওয়া লাগে নেই। ছোটখাটো সমস্যা হয়েছে,
হয়ে গেছে। ডাক্তার একটা বোন আছে, ওই কর্নেলের বোন, ছোট বোন, ও গাইনি ডাক্তার। ও দেখছে এত ওষুধ খাওয়ানো লাগবে না, সামান্য জ্বর হয়েছে, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, 2বার দেখাইছে ঠিক হয়ে যাবে, ফোনেই বলে দেয়। আবার কি আমার মেয়ের জন্য ভিজিট কি আমি নিব নাকি? খালি ওষুধের টাকা ডিসকাউন্ট দিচ্ছে। বুঝছেন? এই একটা কেমন লাগলো, এই যে আল্লাহর সাহায্যটা আমারে করছে, এটা বাস্তব প্রমাণ। আমি তাই মানুষ আমরা এটা বুঝি না। আমার কাছে মাঝে মাঝে চোখে পানি চলে আসে যে আমরা বুঝি না যে সাহায্য করে একমাত্র আল্লাহ। পেরেশানি নিবা না, পেরেশানি হইলো শয়তানিরে, শয়তান ওয়াসওয়াসা দেয়, এটা কর, ওইটা কর, এই কর, সেই কর, কিন্তু ধৈর্য ধরতে হয়। আমি ধৈর্য ধরছি, সমাধান আল্লাহ তাআলা দিবেই দিবে ইনশাআল্লাহ, সব আল্লাহ ভরসা। এই যে একটা প্রমাণ। এখন এইটা অনেকেই বিশ্বাস করুক আর না করুক, সেটা আমার কোনো যায় আসে না। আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট। কারণ হাসরের ময়দানে আল্লাহ তাআলা আমারে জিজ্ঞেস করবে যে আমি তোমারে জিম্মাদারি দিয়েছিলাম, তুমি দুনিয়াবেই শিখাইছো, তুমি আমারে কি শিখাইছো? এই কারণে আমি পেটে থাকতেই ডিসিশন নিছি। আজকে খোলাসা করে বলে দিই, মা তুমি আল্লাহর সৈনিক হবা, তুমি কোরআন শিখবা, হাদিস শিখবা, এরপর টুইঙ্কেল স্কুল কলেজ ইউনিভার্সিটি যা শিখা লাগে তুমি শিখো, এতে কোনো বাধা নেই, কিন্তু তোমার এটা শিখা লাগবে, তুমি আল্লাহর সৈনিক হবা। ইভেন কি ওকে এখন থেকেই আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ এটা শিখে দেয়। এটা বললে যা হাসি দেয়, এমন হাসি দেয়, ঠিক আছে, মানে মাশাআল্লাহ, মানে কলিজাটা মনে করেন যে করে যায়। ওই টাটা বাই বাই কেউ দিলে সেটাই আমার মেয়েটা এই হলো একটা ঘটনা গেল। বাস্তব লাইফে আমার জীবনের শিক্ষণীয় ঘটনা। এইটাও একটা অলৌকিক ঘটনার মতনই। এরকম হয় না, এরকম প্রচুর হয়। সেটাই, আল্লাহর হুকুম ছাড়া বর্তমান যে সিচুয়েশন কেউ কাউকে মানে একটু কেয়ার করে দাও। আপনি এত আচ্ছা ভাই, আমাদের সবচেয়ে আপনাদের আমি একটা কোশ্চেন করি, আপনাকে আমি একটা কোশ্চেন করি এরপর। আচ্ছা, আমাদের এই যে দাজ্জালি ফিতনা নিয়ে আমাদের সবচেয়ে বড় ফিতনা কোনটা বলেন তো? আমাদের সবচেয়ে বড় ফিতনা হলো আমার মতে আমাদের ব্যাংকিং সিস্টেম। কারণ আমি কি মানে এক্সপ্লেইন করবো, সংক্ষেপ বলবো? আপনি এক্সপ্লেইনই করেন, সমস্যা নেই। অসুবিধা নেই। আচ্ছা, ধন্যবাদ। আমাদের দাজ্জালের সবচেয়ে বড় ফিতনা হলো ব্যাংকিং সিস্টেম। কারণ আমাদের অর্থনৈতিক যোগান যদি হারাল না হয়, আমাদের সবকিছুই আলটিমেটলি হারাম হবে, তাই না ভাইয়া? সোজা কথা, দাজ্জালি ফিতনার মধ্যে টাকাটা হইলো সব একটা সবচেয়ে বড় ফিতনা। এই টাকাটাই হইলো। এখানে একটা মিস্ট্রি আছে। আপনি যতই হালাল ইনকাম করেন না কেন, আপনার টাকা কিন্তু সুদের একটা অংশ। আবু তোহা আদনানের একটা ইস্যু ছিল এরকম। ঠিক। আবু তোহা আমাদের যে দৈনন্দিন যে টাকা, যেগুলো আমরা ব্যাংকে তুলি, পূরণ করি, আবার সব ব্যাংকিং ইন্টারেস্ট মানে সুদ মানেই হইলো হারাম। আপনি হালাল ইনকাম করেন, এটা কোনো ব্যাপার না। এখানে একটা ইয়ে আছে, হয়তো হাদিস আছে যে হারাম টাকা হালাল টাকা একসাথে রাখলে সবগুলো হারাম। তো এখানে সবগুলো আর আমাদের দেশের যে টাকা, এগুলো আমাদের টাকা, বহির্বিশ্ব বা ওদের একটা অ্যামাউন্ট আছে যে ওই দেশে এই বছর এত টাকা যাবে বা এত বিলিয়ন যাবে, ওই হিসাবে আমরা ইন্টারেস্ট নিয়ে আসি আমাদের দেশে যে বাংলাদেশ ব্যাংক আছে, ওই টাকার উপর দেশ হবে। আলটিমেটলি পুরো সুদের টাকা আমাদের সরকারে। আমি এই বিষয়ে এক্সপার্ট না, আমি জাস্ট এটা যে একটা থিসিস আছে, এটা আমি মেনশন করলাম। আপনারা যদি এটা নিয়ে মানে প্রশ্ন করেন, অবশ্যই করতে পারেন। আমার প্রবলেম হলো ভাই, আমি মানে বলতে পারি না। আপনার হয়তো কোরআন ভাই ভালো এটা সম্পর্কে
বুঝাতে পারবেন লিখে না দেন। বোঝানোর আসলে এখন কিছু নাই, বোঝানোর এরকম কিছু নাই। কথা হইলো যে আমি এটা স্মোক করতেছি, ঠিক আছে? এবার আপনি একটা আমাদের শ্রোতাদের জন্য, তামিম রহমান ভাই, আপনি আমাদের একজন মেম্বার, নট শ্রোতা। সাবস্ক্রাইব করছেন তো কি হয়েছে? তো আমি সাবস্ক্রাইব বা লাইক কখনো চাই না। যার পছন্দ হবে সে সাবস্ক্রাইব করবে, যার পছন্দ হবে না সে সাবস্ক্রাইব করবে না। আমার এই কনসেপ্ট এটাই। আর চাবো না কেন, অবশ্যই চাবো আপনারা সাবস্ক্রাইব করবেন, কারণ আমি ভিন্ন ভিন্ন আমার মাথা থেকে, ব্রেনের থেকে যেগুলো আসে আমি সেটাই করছি। এরকম কেউ করছে এই যে লাউড স্পিকারে মেসেঞ্জারে দিয়ে আরেকটা ফোনে রেকর্ড করে তারপর এপিসোড বানায় এই করা? ইউনিক একটা বিষয়। আমাদের বা আপনার মূল উদ্দেশ্য যে অধিক শ্রদ্ধ দরকার নাই, আমাদের মেন্টাল যে কিছু মানুষ আমার সাথে এটাই সাধ্য। সেটাই। এবার আমরা এখন শুনবো, ইভেন কি আমিও শুনবো আপনার লাইফে অথবা অন্য কারোর কোনো একটা ঘটনা, এটা শোনান, শুনি। হ্যাঁ, অলৌকিক কোনো ঘটনা, অলৌকিক জিন রিলেটেড ঘটনা। হ্যাঁ বলেন, আপনার বোর্ড শুরু করে দেন। এটা আসলে অলৌকিক আমার 2018 বা 19-এর দিকে আমার দাদি মারা যান আফ্রিকাতে। তো দাদি মারা যাওয়ার আগে আমি যে হসপিটালে এডমিট আছেন আমি জানতাম না, বিকজ আমি অন্য একটা জেলায় ছিলাম। সঙ্গত কারণে আমি না বলি, কোনো একটা কারণে ছিলাম, কোনো খবর আমি জানি না। এবং আমার সাথে ফ্যামিলিরও যোগাযোগ ছিল, ফোন করে একটা মানুষ আমার দাদি হসপিটালে এডমিট হন, আমাকে কোনো খবর দিতে পারে না, জানি। দাদি মারা যাওয়ার আমার তাহলে দাদি মারা যাওয়ার 2 দিন আগে আমি দেখছি যে আমার দাদি একটা মাটি মানে কবরের মতো জোরে বলবেন, সমস্যা নেই। যে আমার দাদি মারা যাওয়ার 2 দিন আগে আমি একটা স্বপ্ন দেখছি আপনার। এটা হলো উনি মাটির মতো মানে কবর মতো একটা আকৃতিতে শুয়ে আছেন, ওনার শরীর ফিরতেছে, যে মানুষের গা ব্যথা হলে যে হাত পা টিপে দেয়, মুরব্বীদের ব্যথা কমার জন্য, বাতে ব্যথার জন্য। তো টিপতে ওনার যে কোমরে যখন আমি একটু জোরে প্রেশার করলাম, উনি টিপতে দিয়ে বলছে যে আমার ব্যথা দিচ্ছে না, আমার খুব ব্যথা হচ্ছে। তো ওনার মৃত্যু যেদিন হয় খবর শুনলাম আইসা যে 2 দিন আগে উনি একই জিনিস, আমাদের ফুফাতো বোন ওনার শরীর টিপতেছিল, উনি কোমরে ব্যথা পাইছে। আমার সাথে কোনো কমিউনিকেশন না। এই জিনিসটা মানে কিভাবে মৃত্যু 2 দিন আগে মানে জানতে পারলাম, এটা আমার খুব অদ্ভুত লাগছে। আর আমি কোনো ওনার শরীর মানে টিপিও নাই ব্যথার জন্য, যে যদি আগে দেখতাম হয়তো আমার মাথায় আসলে সাবকনশিয়াস মাইন্ড এটা থাকতে হয়েছে। তখন আমি এগুলোতে যাই নাই, বুঝতে পারছেন? এটা আমার অদ্ভুত লাগছে। আর আরেকটা বিষয়, আমাদের নানু বাড়িতে একটা পুকুর ছিল, সেটা আমি ইনক্লুড করে দেব। ওই পুকুরে কি হয়তো ধরেন শোনা যাইতো আগে যে কারোর বিয়ে হইলে গরিব বা অসহায় যদি গিয়ে বলতো আমার এরকম বিয়ে আসছে, এরকম বিয়ে করলে সকালে হাড়ি পাতি লুকতো। এটা মানে কমন বিষয় আছে, সবাই শুনছে বা কিন্তু এটা কোনো রেফারেন্স নাই, মানে প্রচলিত একটা মানে বিষয়। এটাই ভাইয়া, আর কি বলবো, আরো অনেক বিষয় আছে, তাহলে আপনি যদি শেয়ার করতে শুনি আপনার ভাইয়া। এই ঘটনা হ্যাঁ অদ্ভুত, আপনি জানি না বুঝতে পারছেন কিনা। আমি আসলে না, আমি শোনার পর আমরা পরে রিভিউ এপিসোড করব, সমস্যা নেই। আমার এরকম চিন্তা আছে, রিভিউ এপিসোড, বিভিন্ন শো এর রিভিউ এপিসোড। এরকম ভৌতিক শোতে হয় নাই কখনো। আমি প্রথমেই ভৌতিকতা বাই ডক্টর আলিফ, এই শোটাকে আমি অ্যাকচুয়ালি ভালোবাসি।
প্লাস জাহিদ ভাইকে। আমাদের ইন্টারনাল যতই সমস্যা থাকুক, কিন্তু যার সাথেই থাকুক, ওনাদের সাথে তো আমার কোনো সমস্যা হয় নাই। আমি জাহিদ ভাইয়ের পডকাস্ট এখনও শুনি, মায়ার ঘটনা শুনি। সেদিন ভৌতিকতায় যে ডক্টর আলিফ স্যার অনেকদিন পর আসছিল, ভাইয়া বলে ডাকতো, তো ভাইয়া বলে ডাকতে বলতো। তো কিন্তু আমার কাছে তারা হলো লিজেন্ডারি ভাই, তারা হলো লিজেন্ডারি। তাদের সাথে কম্পিটিশনে যাওয়া, তাদের কাছ থেকেই তো শিখা আমাদের। ওনাদের যে ঘটনা যে বলা হয় না, আমাকে ডক্টর আলিফ স্যার বলছিল যে আপনার ভয়েস অনেক ভালো, তো আপনি করতে পারেন। তো শুধু আমি যখন ঘটনা বলি, আপনি শুনেন, আমি যখন ভূত এফএম 2017 সালে যাই, আমি এবং হাফেজ মাইনুদ্দিন ভাই প্রথম গেস্ট আমি ছিলাম, প্রথম ঘটনা আমি বলছি, হ্যাঁ। আর কি বলে যে, আর সেকেন্ডটা বলছে হলো হাফেজ মাইনুদ্দিন ভাই। তো ভোকাল ভালো না হইলে, হাফেজ মাইনুদ্দিন ভাইয়ের সাথে আপনি ওই যে ফার্স্ট এপিসোডটা ওই যে হিমেল ভাইয়ের সাথে, ওইখানেই শুনতে পারবেন হাফেজ মাইনুদ্দিন ভাইয়ের সাথে ভূত এফএমের শোতে কি ঘটছিল। তাই আমি এখন আর আবার রিপিট করতেছি না। আপনার জন্য এটা ভালো হবে, আপনার ভয়েসটা সাবলীল এবং আপনার কণ্ঠে কোনো জড়তা নেই। না, একটা সময় গান করতাম তো, এই কারণে নাই। অনেকটা ভৌতিস্টে আমি খুব চাই যে তারা যাতে ফিরে আসে, জিবরান ভাই, সুমন ভাই, সাকিব ভাই, তারা যাতে ফিরে আসে কোন রকম ভাবে। আমার এই ইয়েটা যদি তাদের কাছে পৌঁছানো যায়, খুব মানে আমি সুমন ভাইয়ের পেজে যে লিঙ্ক, এই কমেন্টে আমি আমার এই লিঙ্ক দিয়ে দিই। একটা জিনিস মনে পড়লো, বলবো কি? হ্যাঁ, শিওর। আরে মানা সবাই বলে যে মরবো বা লাশ কাটা করে অনেক কিছু বলুক, সবাই কি বলুক, আপনি মেইন কাহিনী বলেন। আমি আপনার অনেক সময় আমার এখানে আমাদের একটা সরকারি ইয়ে আছে, ওসমানী হাসপাতাল, এমএজি ওসমানে। তো ওইখানে তো অনেক মেডিকেল ক্যাম্পাসের ভেতরে বহিয়ে একটা মর্গ আছে, এখানে কেউ যায় না এবং পরিবেশ সুন্দর, কিন্তু অনেক ঝিমঝিমে একটা পরিবেশ। বিকালে দুপুরে গেলেও মানুষ ভয় পায়। তো আমি অনেক সময় রাত্রে বলে ওইখানে গেছি, একাও গেছি, বন্ধু বান্ধব নিয়েও গেছি। তো আমি কখনো অদ্ভুত বিষয়গুলো দেখি নাই। রাত 12টা, 1টা, 2টা এমন টাইমে মানে গেছি, কিন্তু দেখছি না, কিন্তু মানে শরীরে একটা ঝিমঝিম ভাব, কিছু একটা ফিল করা যায় এখানে, কিছু একটা মানে আছে, কিন্তু দেখি নাই। এটার কারণ কি বলতে পারে, ফিল করা যায়। এটার কি কোনো রিজন আছে বা ব্যাখ্যা আছে? ভাই, এইটার ব্যাখ্যা আমি নিজেই দিতে পারবো না। হিমেল ভাইয়ের সাথে আমার যেদিন হোয়াটসঅ্যাপ কনভারসেশন হইলো, সেদিন আমার বাসার একটা ঘটনা আমি বলছিলাম। আমি এখন যেই রুমে বসায়, এই রুম নেই, হ্যাঁ। আপনি ওই যে দেখলেন না আমার বাবুটাকে, আলনাটা দেখলেন না, এই আলনা রিলেটেড আমি ওইখানে শেয়ার করছি, তাই এখনো ওইটা এখানে শেয়ার করতে পারতেছি না। তো আমি একটা ঘটনা শেয়ার করি, এটা অনেক আগের ঘটনা। কাজল নামে একটা ছেলে ছিল আমাদের বাড়িতে, হ্যাঁ। তো বেশ কিছুদিন আগে, মানে গত বছর এই কোরবানির আগের কোরবানির ঈদে, তো ও একটু মানে উল্টাপাল্টা খাইতো, এই নর্মাল, হ্যাঁ, উল্টাপাল্টা খাইতো। মানে কাজ শেষে কাজ করে, কিন্তু কাজের ছেলে, 2টা মেয়ে, একটা বউ 2 মেয়ে, সংসার চালাচ্ছে, সে খাইতো। তো ও রাত্রেবেলা আমাদের বাড়ির খালপাড়ে গেছে, বুঝছেন, আমাদের বাড়ির খালপাড়ে গেছে। তো ওইখানে খাল কাটছে, হ্যাঁ, খাল কেটে অনেক বড় বানাইছে। তো ওইদিকে পানি জড়ে এসছে। তো ও বলছিল কি, ওরে কে যেন ধাক্কা দিছে পিছন দিক দিয়ে, ও দাঁড়ায় ছিল, ধাক্কা দিছে আর ওরে চুবাইছে কোন রকম, ছুটে হ্যাঁ, পানিতে, কুচুরি পানার মধ্যে ফালায়।
চুবাইছে। তো চুবানোর পর সে কোন রকম ছুটে আসছে, তো ওরে সবাই গ্রামের সবাই বলছে যে, তারপর আমি গ্রামের বলছে তুই এই হাবিজাবি খাইস এই কারণে এইগুলো হয়েছে। আসলে কিন্তু ওই জায়গায়ও আমি এমন কিছু জিনিসের ফিল করছি, এটা অন্য আরেকদিন বলবো, এটা অনেক বড় ঘটনা, ঠিক আছে, অন্য আরেকদিন বলবো। তো আমি কাজলকে বললাম যে কাজল আমি এই জায়গায় তো এই ধরনের ঘটনার এই ধরনের বিপদের সম্মুখীন হয়েছি, সো আমি বিশ্বাস করলাম যে তোমারে নিশ্চয়ই না কেউ এই জায়গায় ওরা আছে এবং ওরা এই কাজ করতেছে। তো তুমি সাবধানে থাইকো, রাত্রেবেলা এখানে আসা দরকার নেই। আমি আরো কাজল রাত্রেবেলা ওই জায়গায় দাঁড়ায় কাজলরে আমি তাই বলছি, আমি একটা সিগারেটও ধরাইতে দেই নাই ওরে, হ্যাঁ সিগারেটও ধরাইতে দেই নাই, যে দেখি কে আসুক, এবার তুমি আর আমি আছি। তো সেদিন আর কোনো কিছু হয়নি। হ্যাঁ বলছি আপনাদের কনফিডেন্স লেভেল অনেক হাই, মাশাআল্লাহ। তো আমি বলছি ওইখানে দাঁড়াই, ঠিক আছে, ওখানে আপনার ভাবি দিনের বেলা যে ছবি টবি তুলছে করছে, দিনের বেলাও আগে সমস্যা হয়তো আম্মুর কাছে শুনছি যে ওই জায়গায় রাত্রে ওই জায়গায় 3টার পর বলে, দুপুর 3টার পর বলে আর কেউ যেত না, যখন আম্মুটা ছোট ছিল, আব্বুটা ছোট ছিল, একই এলাকা তো ওই ছোট ছিল, তখন কেউ আর যাইতো না, এরকম শুনছি যে দুপুর 3টা বাজলে ওইখানে কেউ যাইতো না। আমাদের এখন যেখানে বাড়ি, এখন আমি আপনাদের আরেকটা বিষয় শেয়ার করি, এটা হলো আমার কাকার বাড়িতে বর্তমানে। এখন আপনারা কি দেখেন যে ভৌতিক যে কোনো ঘটনা হঠাৎ দেখা যায়, কিন্তু কন্টিনিউয়াসলি যে একটা বিষয়, এটা মানে কাজের ব্যাপার। আমার কাকার বাসে আপনার চিন্তা করেন শিলপাটা আছে, শিলপাটা মশলা ইয়া করে শিলপাটা বা ইট বা বুঝতে পারছি হ্যাঁ সিলিং এর উপর, ছাদে কোনো আর কোনো বাসা নাই, ছাদে কোনো পাতা, রাতে দিনে সন্ধ্যায় 3 বেলায় ঝুম 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 বাড়ি দেওয়া হয়। এটার কোনো সায়েন্টিফিক লজিক আছে নাকি জানি না। না এগুলোর কোনো এক্সপ্লেনেশন নেই। এখানে পুরোনো হলো ওই জায়গাটা মুক্তিযুদ্ধের আগে শ্মশানের উপরেই বর্তমান বাড়ি লোকালয় হওয়ার পরে ওইখানে কোন লেখা যদি আমাকে চ্যালেঞ্জ করে যে আপনি একটু পড়েন, আমি আমার যাওয়ার করলে আমাদের বাসায় আসবেন, দেখতে পারবেন। এটা অনেক অদ্ভুত একটা বিষয়। আপনার যদি চান আমি এটা রেকর্ডও দিতে পারি, বিশ্বাস অবিশ্বাস আপনার বিকালে। আমার এই জিনিসটা করার কারণ কি জানেন? আপনি যে ঘটনাগুলা বললেন, আমি যে ঘটনাগুলা বললাম, ছোট ছোট করে নিজের কথাগুলো এন্টারটেইনমেন্টের জন্য। এখন এটা বিশ্বাস করা না করাটা রাসেল ভাইয়ের মতো বলবো, সে হলো গ্রেট লেজেন্ডারি, সে সবার মানে আল্লাহর তরফ থেকে তাকে মানে সে শুরু করছিল আরজে রাসেল মানে রেডিও ফুর্তির রেডিও মির্চির দেখে, বাট কি বলে যে তার কাছ থেকেই শিখায়, এরকম আসছে ভৌতিকতায় ঢুকলাম, সেখান থেকে ডক্টর আলিফ ভাই অনেক হেল্প করছে, আরো শাওন ভাই হেল্প করছে, জাহিদ ভাইও হেল্প করছে, ওয়াইদা এখন তো উনি ওপেনই আসছে, ওয়াইদ হাসান ভাই উনিও খুবই হেল্প করছে, তারা সব দিক দিয়ে খুবই হেল্পফুল ছিল আমার সাথে। তো আমার সাথে কারোই কোনো সমস্যা হয় নাই, কোনো কিছুই হয় নাই, ইনশাল্লাহ আগামীতেও হবে না। আলহামদুলিল্লাহ, তারাও ভালো থাকুক, তাদের শো অনেক বড়, আরো চাই বড় হোক, আমরা আরো পডকাস্ট শুনি। জাহিদ ভাইয়ের আলাদা পডকাস্ট আছে, আমি আপনাকে লিঙ্ক দিয়ে দিব, ওগুলো শুনলে তো আপনি অবাক হয়ে যাবেন যে আমার মনের কথাগুলো জাহিদ ভাই বলে। হ্যাঁ, আমি ওনাকে এখনো তার ছদ্মনামেই ডাকি। আমার সাথে আমি যখন মডারেটর ছিলাম ভৌতিকতার, তখন আমি জাহিদ ভাই বলতাম যে ভাই আপনি আমার জন্য জাহিদ ভাই, আপনি আমার জন্য কখনোই হবেন না, আপনি আমার ভাই, আপনি আমার জন্য জাহিদ ভাই। এটা ভালো বিষয় অবশ্যই। আর চাই যে সব সাথেই একা মানে সবাই মিলে একসাথে
সামনের দিকে আগা যাই। কোনো সময় এই যে ইউটিউবারদের দেখি যে অ্যাওয়ার্ড নেয়, আমিও চাই যে ভৌতিক শো থেকেও এরকম অ্যাওয়ার্ড ফাংশন হোক, আমরা অ্যাওয়ার্ড নিতে যাব ভৌতিকে, যে যেই হোক সবাইকে করবে। আমরা না গেলাম, ভূতট্টম গেল। আসলে ভৌতিক না বলি, প্যারানরমাল এবং জিন রিলেটেড প্যারানরমাল সাইড থেকে আমরা সবাই যাই, অ্যাওয়ার্ড পাক, ভৌতিকতা পাক, ভূত.com পাক, যেই পাক, এরকম চাই। তো তামিম ভাই, আজকে অনেকক্ষণ কথা হইলো, অনেক রাত হয়ে গেছে, ঠিক আছে? তো ঘুমাইতে তো হবেই আপনার আমার দুজনেরই। আজকে তাহলে শ্রোতাদের উদ্দেশ্যে কিছু বলেন, আপনি একজন মেম্বার, নট শ্রোতাদের উদ্দেশ্যে বলবো যে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আসলে অনেক বিষয় এক্সপ্লেন করতে পারি না, ইনশাআল্লাহ সামনের শোতে আমরা আগামীকালই একটা আমরা দুজন আরেকটা শো করব। আর আপনারা সাপোর্ট করবেন। এই শোটা শুধু জাস্ট একটা একজন লিসেনার না, আপনারা সবাই আমাদের মেম্বার। এক কথা, যারা প্যারানরমাল জিনিস পছন্দ করে সবাই আমাদের আসলে যে কজন সাবস্ক্রাইবার আছেন আপনারা সবাই ভূতমর্তের মেম্বার, আপনার একটা পরিবার। সবাই সবাইকে সাপোর্ট করবো, ইনশাআল্লাহ সবার সামনে এগিয়ে যাব। আর সুস্থ বিনোদন, সুস্থ চর্চার মধ্যে থাকবে ইনশাআল্লাহ। সবার জন্য দোয়া রইল। আর সোহান ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আমাদের যুক্ত করার জন্য। আরো এরকম অনেক ফ্রেন্ড অনেকে যুক্ত হবে। আমি এরকম নর্মাল মানুষদের নিয়েই হিমেল ভাই তো আছেই, কিছুদিন পরে শামীম ভাইয়ের সাথেও চেষ্টা করবো এই করার, অনেক ব্যস্ত থাকে উনি। তো কি বলে যে অবশ্যই আপনার সাথে কালকে আরেকটা করব, তখন আরো প্রিপেয়ার নিয়ে রাখবেন। আর আপনি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবেন, হোয়াটসঅ্যাপে সাউন্ড আর কোয়ালিটি আরো ভালো আসে, ঠিক আছে? এই ভূতমর্তের মেসেঞ্জার কনভারসেশন শো এখানে শেষ করতে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, সাবস্ক্রাইব করবেন, যারা যারা শুনবেন সাবস্ক্রাইব করবেন। আরো মজার ঘটনা, আরো মজার ইন্টারেস্টিং জিনিস নিয়ে আমি আসবো। আমি, তামিম ভাই, হিমেল ভাই, শামীম ভাই সবাই মিলে নিয়ে আসবো। তো আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে সামনে আগে যেতে পারি। আর শেয়ার করে দিয়েন, সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য, শেয়ার করে দিয়েন। তো আজ আসছি, আসসালামু আলাইকুম। তামিম ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম।